তৃণমূলের গুটি কয়েক নেতা আর বিজেপির গুটি কয়েক নেতা, যারা ধর্মকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গের বাজার গরম করতে চাইছে। পশ্চিমবঙ্গে যেটা আজকে সব থেকে বড় জিনিস হয়েছে, বেনিয়মটা নিয়মের জায়গা দখল করে নিয়েছে, অপশাসনটা আইনের জায়গা দখল করে নিয়েছে। বলছি আমাদের বিধানসভা নির্বাচন সে তো এগিয়ে এসেছে, আর কয়েকদিন বাকি। আপনি উত্তরপাড়া থেকে সিপিআইএম দলের প্রার্থী এবং আপনার লড়াকু ভূমিকা পশ্চিমবঙ্গে সবাই দেখেছে, সবাই জানে। প্রথম যে কথাটা আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এবং যে ধরনের, সোজা কথা হচ্ছে ধর্মকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এবার তার বিরুদ্ধে লড়ছেন বাম গণতান্ত্রিক মানুষ। তো সেই লড়াইটা কতটা চ্যালেঞ্জের? প্রথম কথা হচ্ছে যে প্রতিযোগিতামূলক যে ধর্মীয় সাম্প্রদায়িকতা, সেটা কারা করছেন? গোটা পশ্চিমবঙ্গের 8 কোটির জনগণ করছেন কি, নাকি মুষ্টিমেয় কয়েকজন নেতা? পশ্চিমবঙ্গের মাটিতে কি এই ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো প্রতিযোগিতা আছে? আমি তো গোটা পশ্চিমবঙ্গের কোথাও দেখতে পাইনি। গুটি কয়েক নির্দিষ্ট রাজনৈতিক দলের গুটি কয়েক নেতাদের মস্তিষ্ক প্রসূত এই যুদ্ধ একটি ভাব, যার মূল উপাদান হলো ধর্ম। আরও পরিষ্কার করে বলতে গেলে গোটা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে পাড়াতে যে রুটি রুজির প্রশ্ন আছে এবং তাকে পরিচালনা করার জন্য সরকারি যে নিয়ম এবং সাংবিধানিক যে আইনকে পরিচালনা করা, আসলে তার জবাব নেই বলে এই মিথ্যে ধর্মীয় সাম্প্রদায়িক প্রতিযোগিতাকে সামনে রাখছে। আমি এই গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে একদিকে রাখছি, আর এই কয়েকটি রাজনৈতিক দলের গুটি কয়েক নেতা, এত রাগঢাক রেখে লাভ নেই, তৃণমূলের গুটি কয়েক নেতা আর বিজেপির গুটি কয়েক নেতা, যারা ধর্মকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গের বাজার গরম করতে চাইছে। কেন? রোজগার নেই, পশ্চিমবঙ্গে শিল্প কারখানার ভবিষ্যৎ খারাপ, যারা প্রত্যেক দিন কম মজুরির কাজ করতে বাধ্য, তাদের ভবিষ্যতের কোনো সামাজিক সুরক্ষা নিরাপত্তা নেই। বিজেপির পরিচালিত 12টা বছর কেন্দ্রীয় সরকার এই শ্রমজীবী মানুষের মাথায় রুটি রুজির প্রশ্নে যারা দিন আনা দিন খাওয়া, তাদের মাথায় যে ছাতাটা ছিল, সেই ছাতাটা দপ করে বন্ধ করে দিয়েছে বিজেপির পার্টি। ফলত তৃণমূল বিজেপির কাছে মানুষের মুখের সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে গেছে, সেটা নেই। ফলত এখন ভারতবর্ষ দীর্ঘদিন ধরে ধর্মকে যারা সামাজিকভাবে ব্যবহার করেছেন, উগ্র ধর্মীয়ভাবে ব্যবহার করেননি। ও তো কবে দেশ স্বাধীনের ব্রিটিশ বুর্জোয়া পুঁজিপতি আমাদের দেশকে শোষণ করে নিজেদের দেশের পুঁজি বাড়ানোর যে লড়াই ছিল, সেই লড়াইয়ে আমাদের গোটা ভারতবর্ষের যারা ধর্মভীরু মানুষ, আসল কথায় যারা সামাজিক, আসল কথায় যারা অন্যকে আগলে রাখতে চায়, নিজের বুকে জায়গা দিতে চায়, তাদের ওই ইনোসেন্টনেসকে,
তাদের ওই নরম মনের যে তাল মাটিটা ছিল, তাকে নিয়ে যারা খেলেছিল, আজকে তার রেস ধরেই নতুন করে আর্থিক ইস্যুতে যখন তারা নিজেদের ফেস লস করেছে, তখন সেই ধর্মের ইস্যুকে সামনে আনছে। ফলত পশ্চিমবঙ্গের কোনো পাড়াতে, কোনো গলিতে, কোনো বুথে ধর্মীয় সাম্প্রদায়িক প্রতিযোগিতা নেই। যা আছে টিভির পর্দায়, খবরের কাগজে, এবং প্রত্যেকটাই স্ক্রিপ্টেড, প্রত্যেকটাই প্রডিউসড, প্রত্যেকটাই পিছন থেকে কোনো না কোনো ইন্ধন আছে, কোনো না কোনো মূলধন আছে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে এবারে বিধানসভা নির্বাচনে আসল ইস্যুগুলো আলাদা। হ্যাঁ, সেই ইস্যুগুলো কি? আমি যদি উত্তরপাড়ায় বলি, তো এখানে রাজবাড়ি স্টেট জেনারেল হসপিটাল আপনি গেলে দেখতে পারবেন যে আউটডোরের বাইরে গার্বেজ সেন্টার না হসপিটাল বুঝতে পারবেন না। আপনি আবার ঠিক যদি পুরুলিয়া চলে যান, দেখবেন মনে হবে যেন রাজবাড়িতে এলাম। পুরুলিয়া জেলা হসপিটাল আর উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল, দুটোর মধ্যে কোনো ফারাক নেই। আপনি যদি এখানকার কানাইপুর প্রাইমারি হেলথ সেন্টার দেখেন, আর আপনি যদি মুর্শিদাবাদের সাগরদিঘির প্রাইমারি হেলথ সেন্টার দেখেন, মনে হবে যেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি যদি এখানে হিন্দ মোটরের ভেতরে ইল্লিগাল ভেড়ি দেখেন, আর আপনি যদি সন্দেশখালিতে চলে যান, যেখানে শাহজাহানরা, তৃণমূলের নেতারা, শাহজাহানরা লোকের জমিতে ইল্লিগাল ভেড়ি চাষ করছে, আপনার মনে হবে আমি কোথায় আছি। ফলত আজকের দিনে রুটি রোজগারের ইস্যু একই। আপনি যদি বলেন হিন্দ মোটরের বন্ধ কারখানার জমিতে কারখানা হবে না ইল্লিগাল ভেড়ি চাষ হবে, তাহলে আপনি দেখে নিন গোটা পশ্চিমবঙ্গের এই ধরনের অধিকৃত ইল্লিগাল যা কারখানার জমি ছিল, যা বন্ধ হয়েছে, আপনি দুর্গাপুরে যান, এরকম অনেক কারখানা দুর্গাপুরে আছে যে আপনি মানে মনে করতেই পারবেন না যেখানে কারখানা ছিল। মাটি খুঁড়ে লোহা তুলে ভ্যানে তুলে নিয়ে ভাঙাচোরা টিনকা ডব্বার মতন বিক্রি করে দিয়েছে। এবারের নির্বাচনের ইস্যু ভদ্রকালী স্কুলে, এখানে যদি 26টা বাচ্চা পড়ছে, তাহলে আপনি গোটা মেদিনীপুর ঝাড়গ্রামে একাধিক সরকারি স্কুল বন্ধ হয়ে RSS-এর স্কুল চলছে। তাহলে সরকারি স্কুল, সরকারি শিক্ষা ব্যবস্থা, রোজগারের জায়গা, কারখানা, ইন্ডাস্ট্রি, শিল্প, এখানে কাজে না পেয়ে যারা প্রত্যেক দিন দিন আনা দিন খাওয়াতে একদম ছোট 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 কাজের সঙ্গে যুক্ত, তাদের ভবিষ্যতের নিরাপত্তা, সর্বোপরি আমাদের মেয়েদের সেফটি, সিকিউরিটি, এবং পশ্চিমবঙ্গে যেটা আজকে সব থেকে বড় জিনিস হয়েছে, বেনিয়মটা নিয়মের জায়গা দখল করে নিয়েছে, অপশাসনটা আইনের জায়গা দখল করে নিয়েছে। চৌঠা মে তো 294 জনেরই 294টা সিটেরই তো রেজাল্ট বেরোবে। 294 জন MLA তো যাবেন, যে কোনো রাজনৈতিক দলে যেতে পারেন, লাল ঝান্ডার MLA-রাও যাবেন। আর আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষকে এটুকু কথা লাল ঝান্ডাকে কাঁধে রেখে দিতে পারি যে পশ্চিমবঙ্গে বিগত 15টা বছরে, বিশেষত বিগত 5টা বছরে যারা সরকার পরিচালনা করেছে, তারা শুধুমাত্র তৃণমূলের MLA নয়, বিজেপিরও 77টা MLA। যদিও তারা হর্স ট্রেডিং করে অনেকে আজকে তৃণমূলের কোলে বসে আছেন, কিন্তু 294 জনই আছেন। আমরা লাল ঝান্ডা কাঁধে রেখে আমরা 294 জনের মধ্যে আমরাও থাকব। আমরা তাদেরকে, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে কথা দিতে পারি যে 24 ঘন্টার মধ্যে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা এবং সমস্ত বেনিয়মকে না বলা। আমরা আশাবাদী উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এটুকু আশ্বস্ত করতে পারি, উইদিন 24 আওয়ার্স, একদিনের মধ্যে 25% সমস্যার সমাধান তুড়ি মেরে হবে। আচ্ছা, আপনার তো অনেক অভিজ্ঞতা, আমি এই কারণে বলছি কারণ আপনি ইনসাফ যাত্রায় নেতৃত্ব দিয়েছেন, বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দিয়েছেন, এবং তারপরে অনেকগুলো ঘটনায়, যে অভয়ার ঘটনা এখন বললেন, মানে আপনি এবং আপনার সঙ্গে যে কমরেডরা ছিলেন তারাই গাড়িটা আটকেছিলেন, এবং এরকম অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি, আনিস খানের ঘটনায় দেখেছি বা মইদুল মির্জার ঘটনায় দেখেছি, আপনি এগিয়ে গেছেন। এই যে পশ্চিমবঙ্গ আপনি দেখেছেন বিভিন্ন জেলা, শুধুমাত্র উত্তরপাড়ার কথা বলছি না, বিভিন্ন জেলার বিভিন্ন কেন্দ্রে মানুষের অপ্রাপ্তির জায়গাটা কি আছে, বা থাকলে সেটা কি নিয়ে আছে? আপনি যতগুলো ঘটনার কথা বললেন, খেয়াল করে দেখুন, সবকটা ঘটনার মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হলো বেনিয়ম। আনিস খানকে
ওর বাড়ি পুলিশ এলো তদন্ত করতে, সে পালাতে যেয়ে মরে যাক পুলিশের ভার্সন অনুযায়ী, তার বাবার ভার্সন অনুযায়ী তাকে ছাদ থেকে ফেলে খুন করে দেওয়া হলো। পুলিশ ডেড বডি ফেলে রেখে পালিয়ে যাবে? বেনিয়ম নয়। আরজি করের হসপিটালের ভেতরে একটি মেয়ের ধর্ষণ এবং খুন হয়ে যায়, বেনিয়ম ছাড়া আর কি? ইনসাফ যাত্রায়, বাংলা বাঁচাও যাত্রায়, জাল স্যালাইন কারখানার গেটে তালা দেওয়া, এসব কিছুর অভিজ্ঞতাতে আমরা শুধু এটুকু দেখেছি, পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ খুলে বাঁচতে চায়। মানুষ কেউ বাড়তি কিছু চায় না, শুধু মাথা তুলে একটি খাটার জায়গা চাই এবং যে রোজগারটা করবে সেই রোজগারটার জন্য আজ এবং ভবিষ্যতের কাল এই দুটোকে সুরক্ষিত করতে চাই। খুব বড় চাওয়া কি? খুব বড় চাওয়া তো নয়। তাহলে এইটুকু চাওয়া বাদে বাকি সব আছে। এইটুকু চাওয়া ঠিক করে দিতে তো আমরা সবাই মিলে পারি। আজকের পশ্চিমবঙ্গে নাগরিকদের মূল দুটো কাজ, এক তিনি ভোটার এবং তিনি ট্যাক্স পেয়ার। তিনি করের টাকা দেবেন আর শুধু ভোট দেবেন, তাও যদি সরকারের ইচ্ছে হয়। তো যদি ইচ্ছে হয় যে এই বুথকে ভোট দিতে দেবো না, তাহলে ভোট নাও দিতে পারে। আমরা তো মাঝে মধ্যে ভাবি যে তৃণমূলের এসআইআরের এত ভোটার লিস্ট নিয়ে চিন্তা ভাবনা কিসের। পরে অনেক মাথা কাটিয়ে একদিন ভাবলাম যে ঠিকই তো, ভোটার লিস্ট নিয়েই তো চিন্তা ভাবনা হওয়ার দরকার, ভোটার নিয়ে চিন্তা ভাবনা নয়। কারণ ওরা জাবদা পাতার শুধু ভোটার লিস্ট চায়, ভোটার না থাকলেও হবে, শুধু লিস্ট থাকলেই হবে, ভোটটা ওরা দিয়ে দেবে। ফলত এই গোটা পশ্চিমবঙ্গে এইটুকু মানুষের যা পাওনা, যা প্রাপ্তি, তাদের যা চাওয়া, সেটা আজকের গোটা পশ্চিমবঙ্গে সঠিক নিয়ম, রুলস, রেগুলেশনে এবং আমাদের ভারতের সংবিধান অনুযায়ী যদি আমরা আমাদের দেশের এবং আমাদের রাজ্যের এবং উত্তরপাড়ার প্রশাসনকে পরিচালনা করতে পারি এবং মানুষ যদি যুক্ত থাকতে পারে, সব সমস্যার সমাধান কোনো রকম গোলযোগ ছাড়াই চোখের নিমেষে সম্ভব। এরপরে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে দুটো জায়গা নিয়েই। একটা হচ্ছে, আপনারা যদি ক্ষমতায় আসেন বা আপনারা যদি দাবি তোলার মতো জায়গাতেও আসেন বিধানসভায়, আপনাদের তো নিশ্চয়ই একটা বিকল্প কর্মসূচি থাকবে। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে বিকল্প কর্মসূচি কি হতে পারে, আর উত্তরপাড়ার ক্ষেত্রেও আলাদা করে জিজ্ঞেস করছে বিকল্প কর্মসূচি কি কি থাকবে? আমরা আমাদের ইশতেহারের প্রথম কথা, আমরা উত্তরপাড়ার একটি ইশতেহারের কথা বলি। উত্তরপাড়া আমাদের ঐতিহ্যের একটি বড় উত্তরাধিকার আমরা বহন করছি। আজকেও যদি আমরা উত্তরপাড়াকে খুঁজতে যাই আজকের সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখব জয়কৃষ্ণ লাইব্রেরি, 45,000-এর বেশি বই, দেশি বিদেশি বিভিন্ন বোদ্ধা, পড়ুয়া, বুদ্ধিজীবী, সাধারণ মানুষরা এই লাইব্রেরিতে এসে পড়াশোনা করেছেন। আমরা 47 সালে প্রথম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রথম শহীদ যদি হয় তাহলে উত্তরপাড়াতে। উত্তরপাড়া আজও নিজের নামে যে তকমাটা লাগিয়েছেন সেটা হচ্ছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে এই ঐতিহ্য শিক্ষা, এই ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা, তাহলে এই ঐতিহ্যকে তো আমাদেরকে রক্ষা করতেই হবে। তাই তো আমরা 8,322টা স্কুলের গেটে কেন তালা পড়ার জন্য মার্জারের লিস্ট হবে? কেন আমরা এই স্কুলগুলোকে বাঁচাতে পারবো না? কেন আমরা গোটা পশ্চিমবঙ্গের মানুষ এক হয়ে চ্যালেঞ্জ নিতে পারবো না যে আমাদের বাচ্চাগুলো যারা স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে তাদেরকে আমরা নিতে পারবো? আমরা যদি উত্তরপাড়ার ঘটনাও দেখি, তাহলে বিগত 2 মাসে আমি নিজে উত্তরপাড়ার থানা গেছি 4 বার। একবার একটি রেপ কেসে তারা এফআইআর নিতে চায়নি। 8 নম্বর ওয়ার্ডে প্রমোটার বাড়ির মালিকের একটি মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে, 4টা স্টিচ, 2.5 মিনিট ধরে তার চুলের মুঠি ধরে আছে। ওখানকার উপস্থিত জনগণ তার ভিডিও করছে, সেই মহিলাটিকে রক্ষা করছে না। আইন তো আছে, তুলে দিই না পুলিশের হাতে, কার দোষ কার ভুল পরে দেখব। তার স্বামী যখন তাকে হসপিটালে ভর্তি করে পুলিশকে এফআইআর করতে এলো, তিনি বা তারা, পুলিশ তার এফআইআর নিলেন না, আমাদেরকে যেতে হলো 2 বারই। আমাদেরকে
থানা যেতে হলো, একজন বয়স্ক মানুষ অ্যালজাইমার পেশেন্ট, তিনি হারিয়ে গেলেন, পাড়ার ছেলেরা থানায় দিয়ে গেলেন, থানা তাকে বসিয়ে রাখলেন, হোমে পাঠালেন না, মারধর করলেন। আজ 1.5 মাসের বেশি হয়ে গেল সেই ভদ্রলোক হারিয়ে গেছেন। পুলিশের কাছে গেলে পুলিশ ডিনাই করলো। সিসিটিভিতে দেখতে পাওয়া গেল যে পুলিশ তাদের বিরুদ্ধে আক্রমণ করেছে। কোর্টে গিয়ে হেভিয়াস কর্পাসে মামলা করতে হলো, 2 জন পুলিশ সাসপেন্ড হলো, তবে কি আজ 2 মাস পরে ওই অ্যালজাইমার পেশেন্টকে খুঁজছে। আপনি বলুন না, পশ্চিমবঙ্গে হিউম্যান ট্রাফিকিং, মানুষের পাচার কম আছে? ওই বয়স্ক মানুষটিকে আমি খুঁজে পাবো? সাগর দত্তে মরা মানুষের চোখ খুবলে নিচ্ছে, উনি তো জ্যান্ত মানুষ। এটা পুলিশের কাজ? এখানে একটি 18 নম্বর ওয়ার্ড উত্তরপাড়া পৌরসভার অভ্যন্তরে, সেখানে নেতাজি স্কুল একটি হিন্দি মিডিয়ামের স্কুল, সেখানে একাধিক বাচ্চার সঙ্গে আজ দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা চলছে, আর করছেন সেই স্কুলের টিচার। হেড টিচার জানেন, কাউন্সিলর জানেন, স্কুলের পাশে 7টার দোকান, মদের দোকান চলছে, রাজনীতি হচ্ছে। এগুলো তো আমাদের ঐতিহ্য নয়। আর আমরা যদি আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিকল্প কর্মসূচি বলি, তাহলে আমরা একটাই কর্মসূচি এখন বলছি, যে আমরা বলেছি প্রত্যেকটা পরিবারের একজনকে আমরা স্থায়ী কাজ দেব। আমরা বলেছি একজন শ্রমিকের, একজন মজুরের পার ডে প্রতিদিন 700 টাকা তার মজুরি হবে, মানে মাস গেলে 21,000 টাকা। আপনি এই গোটা উত্তরপাড়ার অলিতে গলিতে, ছেড়ে দিন উত্তরপাড়া, আপনি যেখানে থাকেন সেখানকার অলিতে গলিতে গিয়ে কোনো একজন ভদ্রমহিলাকে গিয়ে জিজ্ঞেস করুন, দিদি সংসার চালাতে তোমার কত টাকা হলে চলে যায়? 15-20 হাজারের নিচে কেউ বলবে না। তাহলে যদি একটা পরিবারের চলতে 15-20 হাজার লাগে, আর বামফ্রন্টের সরকার, বামপন্থীরা যদি বলে যে আমরা সরকারে জিতলে একজন যিনি স্থায়ী কাজ পাবেন তিনি দিন গেলে 700 টাকা মজুরি পাবেন, আমরা কি অন্যায় কথা বলছি? আমরা বলেছি যারা বিদ্যুতের কানেকশন নিয়েছেন, ইলেকট্রিসিটি বিল দেন, বিদ্যুতের বিল দেন, আমরা বলেছি প্রথম 100 ইউনিট ফ্রিতে দেওয়া হবে, আর তারপরের 50 ইউনিট, 100 ইউনিট আধা পয়সায় দেওয়া হবে, হাফ টাকায়। তার মানে ধরে নিন 50টা ফ্রি। এটা যদি ডোল পলিটিক্স হতো, তাহলে আমরা বলতাম যে 100 ইউনিটের পয়সা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আমরা তো তা বলছি না, আমরা বলছি ফ্রিতে দেওয়া হবে। তাহলে এই বিনামূল্যের মূল্যটা কোথায় দেব? আমি পশ্চিম বর্ধমানের বাসিন্দা, ওখানেই ছোট থেকে বড় হয়েছি। আমার ওখানে মাইথন আছে, ডিবিসি, ডিসেরগড় পাওয়ার সাপ্লাই আছে, দুর্গাপুর পাওয়ার সাপ্লাই আছে, তাহলে আমার ওখানে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, তাহলে আমার ওখানেই 3টে তাপবিদ্যুৎ, 1টি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে যা বামেরা পরিচালনা করবে, তারা যদি বলে যে প্রথম 100 ইউনিট আমি তোমাকে ফ্রিতে দেব, তাহলে টাকাটা নিশ্চয়ই আমি আমার তাপবিদ্যুৎ কেন্দ্রে দেব। তাহলে আমার তাপবিদ্যুৎ কেন্দ্রে আজকে যদি 2টো ইউনিট চলছে, তাহলে ভবিষ্যতে এই কনজামশন বাড়বে। কারণ ফ্রিতে যদি আমি 100 ইউনিট পাই, তাহলে আমি ওই বিদ্যুৎকে ব্যবহার করে নিশ্চয়ই আমি কোনো আমার ছোট উদ্যোগ আমি তৈরি করতে পারি, কোনো শিল্প উদ্যোগ, কোনো কাজ, কোনো ব্যবসা। তাহলে সরকারের ঘরে টাকা আসবে, ইলেকট্রিক কনজামশন বাড়বে। তাহলে আমার যে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, ডিবিসি আছে, ডিসেরগড় পাওয়ার সাপ্লাই আছে, দুর্গাপুর পাওয়ার সাপ্লাই আছে, মাইথন ডিবিসি আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, তাহলে আমরা এগুলোতে একটার জায়গায় 2টো, 2টোর জায়গায় 4টা আমরা ইউনিট বানাতে পারি। আর ইউনিট তো হাওয়াতে চলবে না, শ্রমিককে চালাতে হবে। তাহলে সরকারি জায়গায় বেকার ছেলে মেয়েদের চাকরি হবে। এটি একটি কমপ্লিট প্যাকেজ। এই সুদূর প্রসারী চিন্তা ভাবনা, আমি হিন্দুদের এমএলএ, আমি মুসলমানদের এমএলএ, তাই দিয়ে হবে না। এগুলো পলিসি মেকিংয়ের বিষয়। বামপন্থীরা অনেক দূর দেখতে চাইছে, বামপন্থীরা পলিসির লড়াই আছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন, আসুন না, চেষ্টা করি না, ভরসা করুন না লাল ঝান্ডাকে। গোটা পশ্চিমবঙ্গ বদলের লড়াই হবে, গোটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই হবে। উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা আসবে। আমাদের ইশতেহারে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ আছে। একটা প্রচার প্রায়শই চলে যে এখানে পশ্চিমবঙ্গে 2টো দলের লড়াই চলছে, 2টোই দক্ষিণপন্থী দল, এবং সেক্ষেত্রে এই বামপন্থীরা মানে
তৃণমূল বিরোধী ভোটকে কেটে বিজেপিকে জিততে সাহায্য করছে। এইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো এত অঙ্কের কথা বলবো না, আমি শুধু যারা এই কথা বলছেন যে বামপন্থীরা ভোট কেটে তৃণমূলকে জেতানোর ব্যবস্থা করছেন না বিজেপিকে জেতানোর ব্যবস্থা করছেন, এদের দুজনের বিরুদ্ধে লড়ছেটাকে। যদি ইলেকটোরাল বন্ডে ডিআর লটারির মালিক স্যান্টিয়াগো মার্টিনের কাছে 500 কোটি টাকা তৃণমূল নিচ্ছে আর 800 কোটি টাকা যদি বিজেপি নিচ্ছে, তাহলে ইলেকটোরাল বন্ডে নির্বাচনের নামে চাঁদা নেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে চাঁদা বন্ধ করার লড়াইটা কে করলো? আমরা তো কাউকেই জেতার ব্যবস্থা করছি না, আমরা তো বলছি বামপন্থীদের দিকে থাকাও। 8 ঘন্টার কাজের আইনটা মোদী সরকার তুলে দিল, শ্রম কোড করলো, পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে আমরা স্ট্রাইক করলাম, লাল ঝান্ডা, আমরা লড়াই করলাম বিজেপির বিরুদ্ধে। আমাদের উপর আক্রমণ কে করলো? তৃণমূল। আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি। ভেজাল স্যালাইন পশ্চিমবঙ্গের মাটিতে, মেদিনীপুরে দুটো মা বাচ্চা মারা গেল, জলপাইগুড়িতে মা বাচ্চা মারা গেল, উত্তর দিনাজপুরের চোপড়ার ইসলামপুরের চোপড়াতে যে ভেজাল স্যালাইনের কারখানাটা, সেই কারখানাটা রমরমিয়ে চলছিল। কারা করলো? বামপন্থীরা, ডিওয়াইএফআই। কলকাতার বুকে দুটো ড্রাগ কন্ট্রোলার হাউস চলছে, একটি স্টেট ড্রাগ কন্ট্রোলার, একটি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলার। কেন এরা পারলো না? কেন আমাদেরকে রাস্তাতে দাঁড়াতে হলো? আমরা তো বলছি যে যুদ্ধের নাম করে গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দিল, ইমিডিয়েটলি তৃণমূলের এতগুলো এমপি আছে, তারা বলুক না আমরা স্টেটের পার্সপেক্টিভে যে ট্যাক্সটা আছে আমরা এটা ছেড়ে দিলাম, গ্যাসকে সস্তা করে দাও। আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি। আরজিকর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজি করে যদি মেয়েটির সঙ্গে দুষ্কর্ম হয়েছে, তাহলে ঢাকা দিতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাই তো আইন এগোতে পারছে না। আচ্ছা, তথ্য প্রমাণ লোপাট করার জন্য সিবিআই কাকে অ্যারেস্ট করলো, কার বিরুদ্ধে চার্জশিট দিল? গোটা আরজি করের ভেতরে যারা দায়িত্ব ছিল, যারা পুলিশ অফিসাররা সেই সময় ওখানে দায়িত্বে ছিলেন, যারা সেখানকার প্রিন্সিপাল ছিলেন, যারা সেখানকার দায়িত্বে ছিলেন, হেলথ ডিপার্টমেন্ট ছিল, হেলথ মিনিস্টার ছিল, সিবিআই একজনের বিরুদ্ধে চার্জশিট দিল যে তথ্য প্রমাণ কে লোপাট করলো। দুর্নীতি ছেড়ে দিন, তথ্য প্রমাণ নেই বলে তো ধরতে পারলো না, তথ্য প্রমাণ লোপাটের জন্য দিল। আমরা তো তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছি। আমরা 8322টা স্কুলকে যা মার্জারের লিস্ট করেছে সেটা খোলানোর দাবি করছি। মার্জারের লিস্ট থেকে স্কুলগুলোকে বাদ দেবার কথা বলছি। আমরা যদি বিজেপির আয়নার দিকে তাকাই, বিজেপি কি বলছে? গোটা ভারতবর্ষ জুড়ে 93,000 সরকারি স্কুলের গেটে তালা দিয়েছে। তার মধ্যে বেশিরভাগটা 50,000 স্কুল, যেটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, 3টে রাজ্যেই ডবল ইঞ্জিন সরকার, মানে দিল্লিতেও বিজেপি, রাজ্যেও বিজেপি। 50,000-এর বেশি স্কুলের গেটে তালা, তার সরকারি স্কুলের গেটে তালা তারা দিয়েছে। আর উল্টো দিকে 43,000 প্রাইভেট স্কুলের গেটের তালা খুলে দিয়েছে, রমরমিয়ে লুট চলছে। আমরা তো এদের দুজনের বিরুদ্ধে লড়ছি। তাহলে কারা আমাদেরকে ভোট কাটতে দেখছে? তাহলে কি স্ক্রিপ্টেড ক্যাম্পেন? তাহলে কি পেড ক্যাম্পেন? আচ্ছা, রাস্তাঘাটে উত্তরপাড়াতে 350 পাড়া বৈঠক হয়েছে। 2 মাস আগে পাড়া বৈঠক করেছি 22 প্লটে, গত পরশুদিন 22 প্লটে গেছি এই কোতরং এলাকায়। 2 মাস আগে নালির দাবি তুলেছিলাম, পাড়া বৈঠকের এফেক্ট, ঠেলাই পড়লে বেড়াল গাছে উঠে যায়, এখন সেখানে নালি তৈরি হচ্ছে। তো পাড়া বৈঠকে যদি বামপন্থীরা নালি তৈরি করতে প্রশাসনকে বাধ্য করে, তাহলে লাল ঝান্ডা যদি বিধানসভায় যায়, তাহলে সরকারে থাকুক আর বিরোধিতায় থাকুক, মানুষকে নিয়ে, মানুষের জন্যে, মানুষের অংশগ্রহণে কাজ হবে। তাহলে ভোট কাটছে, ধর্মের রাজনীতি পাড়াতে নেই, পশ্চিমবঙ্গের মাটিতে নেই, পশ্চিমবঙ্গের কোনো বুথে নেই, আছে শুধুমাত্র কিছু সো কল্ড ক্যাম্পেনে, খবরের কাগজে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এবং টিভির পর্দায়।
আমরা টিভির পর্দা, খবরের কাগজ, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটির জুতোতে পা গলাবো না। ওদের যদি হিম্মত আছে পাড়াতে আসো, রুটি রুজির ইস্যুতে আমাদের জুতোতে পা গলাও, আসো আমাদের মাঠে, লাগাও দৌড়, দেখি তোমরা হোঁচট খেয়ে পড়ো নাকি আমরা ফিনিশিং লাইনে পৌঁছাই। এবার একটা বিষয় আসি, সেটা হচ্ছে যে আমাদের এই অঞ্চলে যে রাস্তাঘাট, ড্রেনেজ, মানে সহজ কথায় হচ্ছে নাগরিক পরিষেবা। আমরা যে ঘুরতে ঘুরতে দেখছিলাম যে সেটা খুবই দুর্বিষহ অবস্থায় রয়েছে। এটা কি একটা ইম্পর্টেন্ট ইস্যু এই উত্তরপাড়ার ক্ষেত্রে? খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং এই ইস্যুর সাথে সরকারের পলিসি এবং কর্মসংস্থানের একটি বিরাট যোগ আছে। গোটা উত্তরপাড়া আজকে পচা নালি আর গার্বেজ সেন্টার। আচ্ছা, কে পরিষ্কার করবে? আমি নামবো বারমুন্ডা ফোরে, নাকি তৃণমূলের ক্যান্ডিডেট নামবেন, নাকি বিজেপির ক্যান্ডিডেট? কে নামবেন? উত্তরপাড়া সাধারণ মানুষ প্রয়োজন পড়লে নামবে। করোনায় নামেনি, কেউ ছিল না, মানুষ বেঁচে নেমেছে। তাহলে এই গার্বেজ পরিষ্কার করা, নিকাশি ব্যবস্থাকে ঠিক করা, রাস্তাঘাটকে ঠিক করা কে করবে? এ তো সরকারি কাজ। তাহলে সরকারি নালি, সরকারি গার্বেজ পরিষ্কার করবে সরকারি কর্মচারী। উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি, কোন্নগর মিউনিসিপ্যালিটি, রঘুনাথপুর পঞ্চায়েত, কানাইপুর পঞ্চায়েত, নবগ্রাম পঞ্চায়েত, এই তিনটে প্রশাসনিক সংস্থা আজকে বলুক না তাদের কতজন সাফাই কর্মী কাজ করছেন, কোন পরিস্থিতিতে কাজ করছেন, কত টাকার দিন হাজিরিতে কাজ করছেন, মাসের বেতন মাসে পাচ্ছেন কিনা। 117টা বুথে গাড়ি চালায়, গার্বেজের সিটি দেয়, খাতা সারে, জলের গাড়ি চালায়, অফিসে বসে কাজ করে, সব মিলে 350 জন কর্মী। সম্ভব? একটি জনঘনত্বে পরিপূর্ণ একটি বসতি উত্তরপাড়া, সম্ভব 330 জনে? আচ্ছা, তার কাজের প্রতি নিষ্ঠা আসবে কোত্থেকে? সে যদি দিন গেলে 315 টাকা তিনি যদি মজুরি পান, তার মানে মাস গেলে 9,000, 9,500, তাকে যদি 4,500 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকতে হয়, কত অবাক করা কাণ্ড জানেন? এখানে একটি হরিজন পাড়া বলে আছেন, সেই হরিজন পাড়াতে যারা 100 দিনের স্ক্যাভেঞ্জার তারা থাকেন, সেখানে তাদের জন্য একটি বাড়ি বানিয়ে দিয়েছে, সেটা অ্যাবান্ডেন্ট, ভেঙে পড়ছে। মিউনিসিপ্যালিটি থেকে সেখানে একটি নোটিশ দিয়ে গেছে, নোটিশ দিয়ে বলেছে বাড়ি খালি করে দিতে হবে। কিন্তু যিনি 9,000, 9,500 টাকা বেতন পাচ্ছেন, তার পে স্লিপ থেকে, তার অ্যাকাউন্ট থেকে সেই বাড়িটার জন্যই 4,500 টাকা বাড়ি ভাড়া কাটছে। নোটিশই কাকে দিলেন? আর ওই ভগ্নদশা অ্যাবান্ডেন্ট বাড়ির জন্যে। তাহলে আপনি ভাড়াই বা কেন নিচ্ছেন? তাহলে তো সাপ দিয়ে কাটা, ওঝা হয়ে ঝাড়া, এই ব্যবস্থা করছেন। এটা মিউনিসিপ্যালিটির পরিচালনা। এর থেকেই তো বোঝা যায় পলিসি, কর্মসংস্থান এবং জনগণের ট্যাক্সের টাকা আসলে কিভাবে ব্যবহার হবে। বিরাট ইস্যু, বিরাট ইস্যু। তাই বলছি, পৌর উন্নয়ন দপ্তর, পঞ্চায়েত মন্ত্রক এবং ভারতবর্ষের সংবিধান, এই তিনটির রুলস রেগুলেশনের বইকে পকেট থেকে বের করে তাক থেকে নামিয়ে টেবিলে রেখে পরিচালনা করাবো। পশ্চিমবঙ্গে সমস্ত সমস্যার সমাধান 24 ঘন্টার মধ্যে 25% নিমেষে, চোখের নিমেষে তুড়ি মেরে সমাধান সম্ভব। আছে আমাদের কাছে ব্লুপ্রিন্ট, কাজ করার ইচ্ছেও আছে, সাহস আছে, জেদ আছে। আমাদের তো কিছু পাওয়ার নেই, আমরা তো আপোষ করতে আসিনি। আমরা গোটা পশ্চিমবঙ্গে বামপন্থার একটি পুনরুত্থান, একটি পুনর্জাগরণের আমরা চেষ্টা করছি। সেখানে মানুষের অংশগ্রহণ সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আমরা মানুষের অংশগ্রহণকে সরকার পরিচালনায় ইনসিওর করতে চাইছি, নির্দিষ্ট এবং নিশ্চিত করতে চাইছি। এই যে সরকারি স্কুল একদিকে তো অনেক বন্ধ হয়ে গেছে সেটা বললেন, এখন প্রশ্ন হলো যে
যে মিড ডে মিল দেওয়া হয় সরকারি স্কুলে, সেটারই বা কি অবস্থা? মিড ডে মিলের কনসেপ্ট ছিল যে গোটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের অনেক বাবা মা আছেন যাদের রোজগার এত কম যে তারা বাচ্চাদেরকে স্কুলমুখী করতে পারেন না, তাদের কাছে খাবার জোগাড়টাই মূল ছিল। ফলত যখন বামপন্থীদের 60-এর বেশি এমপি ছিল ইউপিএ ফার্স্ট গভর্নমেন্টে, তখন এই সর্বশিক্ষার অভিযান এবং ফ্রিতে স্কুল শিক্ষা, সেখানে মিড ডে মিলটা যোগ হয়। ফলত মিড ডে মিল মানে দুপুরবেলার খাবার সরকার দায়িত্ব নিচ্ছে, আপনারা বাচ্চাকে পাঠান। তার মানে দুপুরবেলায় পোষণের পুষ্টির দায়িত্ব সরকার নিচ্ছে, সেই পুষ্টি 5 টাকাতে সারতে হবে। প্রতি বছর আমাদের দেশে বিগত 12টা বছরে শেষের দিকটাতে টানা নির্মলা সীতারামন তিনি আমাদের দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। খাদ্য দপ্তর, খাদ্য নিগম, পাবলিক ডিস্ট্রিবিউটর সিস্টেম, পিডিএস, এই গোটাটাতেই বাজেট কমাতে থাকলেন, প্রতিটাতেই। আমরা জানি না 5 টাকা কত পয়সায় কি করে একটি বাচ্চার পুষ্টি আসতে পারে। তাহলে যে বাবা মাকে আমরা কথা দিলাম যে তোমার বাচ্চার দুপুরবেলার পুষ্টির দায়িত্ব সরকার নিচ্ছে, আসলে তো তারা সেই বাচ্চার পুষ্টির সঙ্গে আপোস করছেন। এবং এই যে মিড ডে মিলের কর্মীরা, এই যে আইসিডিএস এর কর্মীরা, তারা যখন বাচ্চাকে খাবার দিচ্ছেন তখন তাদেরকে যদি ডিম কিনে দিতে হচ্ছে, তাহলে সেই ডিমের জন্যে আইসিডিএস এ বরাদ্দ 6.5 টাকা, অথচ বাজারে কোনো দোকানে 6.5 টাকার ডিম পাওয়া যায় না। এমনকি মুরগিরাও রিফিউজ করছে 6.5 টাকার ডিম দিতে, সেখানে 8 থেকে 9 টাকা। তাহলে বাড়তি 1.5 টাকা থেকে 2.5 টাকা, এ টাকা কোথা থেকে আসবে? এর মধ্যে একটি বড় নেক্সাস কাজ করছে, যেটা হলো মিড ডে মিলের কর্মীদেরকে পুষ্টির সাথে আপোস করতে বাধ্য করছেন, কারণ তারা একটি অনারিয়াম ভাতাতে এই কাজটি করে নিজেদেরও পেট চালাচ্ছেন এবং একটি খুবই প্রেস্টিজিয়াস নোবেল মহৎ কাজ করছেন। বাচ্চাদের কাছে দুপুরবেলায় যে মায়েরা বাবারা দুপুরে তাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে ওই স্কুল পাঠাতে পারতো না, মিড ডে মিলের দিদিরা হচ্ছে তাদের সেদিনকার দুপুরের মা বাবা। তাহলে তাদেরকে আপোস করতে হচ্ছে বাচ্চার খাবারের সাথে। কোথায় আপোস করতে হচ্ছে? একজন সরকারি কর্মী হিসাবে। এবং তাদের যন্ত্রণা আরো মারাত্মক। তারা এই কাজটি করছেন ন্যূনতম পয়সায়। তারা নিজের পায়ে কি চটি পরবেন, সারা বছরে 4 জোড়া শাড়ি কিনতে পারবেন কিনা, দায়ে বিপদে আপদে পড়ে গেলে আইসিডিএস মিড ডে মিলের কর্মীরা কার কাছে গিয়ে হাত পাতবেন, এদের ভবিষ্যৎ সুরক্ষা কি আছে? এদেরকে জানকবুল করে লড়াই করতে হয়, রাজপথে নামলে এদেরকে মার খেতে হয়, এদের কাপড় জামা ছিঁড়ে দিয়ে এদেরকে পুলিশ লাইট অফ করে পেটায়। তারপরেও এনাদেরকে সংগঠন করে যখন লড়তে হয়, তখন একদিকে সরকারের আক্রমণ সহ্য করতে হয়, তৃণমূলের গুন্ডাগিরি সহ্য করতে হয়, আর স্কুলের ওই বাচ্চাগুলোকে বুক দিয়ে আগলাতে হয়। আর ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার আমাদের বাচ্চাগুলোর সঙ্গেও ছেলেখেলা করছে পুষ্টির নামে। আর যারাই কাজ করছেন তাদের ভবিষ্যৎ, তাদের সামাজিক নিরাপত্তা, তাদের ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গেও ছেলেখেলা করছেন। পলিসি না পাল্টালে আমরা না মিড ডে মিলের কর্মীদেরকে বাঁচাতে পারবো, না আইসিডিএস এর কর্মীদেরকে বাঁচাতে পারবো, না আমাদের গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের আমাদের মেরুদণ্ড, আমাদের বাচ্চা ছেলেমেয়েগুলোকে বাঁচাতে পারবো। পলিসির পরিবর্তন অতি অবশ্যই দ্রুততার সাথে প্রয়োজন। আমরা বিধানসভাতে লাল ঝান্ডার এমএলএরা এই পলিসি পরিবর্তনের লড়াইয়েই চলবে। বিগত 5টা বছর যে লড়াই আমরা রাস্তায় করেছি, সেই লড়াই বিধানসভার ভেতরে হবে। এবং সেটা শুধু এমএলএরা বাহুবলী হয়ে লড়বে না, সমস্ত আইসিডিএস এর কর্মীরা, সমস্ত মিড ডে মিলের কর্মীরা, আশাকর্মী দিদিরা, টোটো চালকরা, অটো চালকরা, কম মজুরির সমস্ত শ্রমজীবী মানুষেরা কোমর বেঁধে আগামী 5টা বছর সরকারকে সিধে রাস্তায় চলতে বাধ্য করবে, আর তার নেতৃত্ব দেবে লাল ঝান্ডার এমএলএরা। আরেকটা বিষয় আসে, সেটা হলো গণপরিবহন ব্যবস্থা। এই গণপরিবহন ব্যবস্থার জায়গা থেকে কি অবস্থা? উত্তরপাড়াতে 3 নম্বর একটি বাস ছিল, সেটি এখান থেকে শ্রীরামপুর, এদিকে ডানলপ, গোটা অংশ তারা কভার করতেন। ভাড়া ছিল 15 টাকা, মানে গেলে এলে 20 টাকা বা 30 টাকায়। আজকে গোটা যাওয়া আসাটা 90 টাকায়।
দাঁড়িয়েছে, বাসটা উঠে গেছে। পশ্চিমবঙ্গ সরকার বলে যে তারা পথশ্রী পরিকল্পনাতে সরকারি প্রকল্পে প্রচুর বাড়ি মানে রাস্তা ঘর বানিয়েছেন। গত বছর মানে 2025 সালের পশ্চিমবঙ্গের বাজেটের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা বলেছিলেন মূলধনী কাজে আমরা বাজেট কমাচ্ছি। আর এখন চারিদিকে বোর্ড। এখন আপনি উত্তরপাড়া ঘুরে দেখুন, প্রত্যেকটা বুথে আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষের মধ্যে কত টাকা কোন খাতে খরচা হয়েছে তার একটি করে বোর্ড আছে। কিন্তু বোর্ডের সঙ্গে বাস্তবের এবং মানুষের প্রশ্ন তার যদি আমরা একটি তুল্যমূল্য বিচার করি, এখানে ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারই করা বিজেপির মোদী সরকার। তারা বললেন যে আমরা এত 1000 কিলোমিটার রাস্তা বানিয়েছি পশ্চিমবঙ্গে। আমি আপনাদেরকে টিএন মুখার্জি লেন দেখতে বলবো উত্তরপাড়ার, যেটা দিল্লি হাইওয়ে এবং যেটা দিল্লি কানেক্টিং রোড এবং যেটা দুর্গাপুর সিঙ্গুর এক্সপ্রেসওয়ে সেটাকে কানেক্ট করে। আপনি যান, ওটাকে যদি পথশ্রী বলে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে এটাই আসলে শ্রী, এর বাইরে বোধহয় আর কোনো শ্রী হয় না। টোটো চালকরা বলছেন যে প্রতি সপ্তাহে টোটোকে আমাকে একবার মেরামত করাতে হয় এবং তার জন্য আমাকে 450 থেকে 500 টাকা শুধু মেরামতির জন্যে। তার মানে মাস গেলে 2000 টাকা শুধু টোটোর মেরামতিতে লাগে। এত রাস্তাঘাটের খারাপ অবস্থা। আচ্ছা, একটি টোটো চলছে, সে বাড়ির দরজা থেকে হসপিটালের দরজা 10 টাকা 20 টাকায় পৌঁছাচ্ছে, কিচ্ছু কাজ পায়নি, তবে গিয়ে 1.5 লাখ টাকা জমা দিয়ে একটি টোটো চালিয়েছে। এটাও তো গণপরিবহন। আজকে ওদের চোখের সামনে দাঁড়ানো যায় না, মাথা নামিয়ে পুলিশকে পয়সা দিতে হয়, তৃণমূলকে পয়সা দিতে হয়, তৃণমূলের নেতাকে পয়সা দিতে হয়, হপ্তা দিতে হয়, ইউনিয়নকে পয়সা দিতে হয়, তারপরে সংসার চালাতে হয়। তারপরে সে যখন শ্রীরামপুর যেতে চায় তখন তাকে 90 টাকা দিতে হয়। আর সব থেকে মজার জিনিস কি জানেন? পরিবহন মন্ত্রীর বাড়ি উত্তরপাড়াতে। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর বাড়ি উত্তরপাড়াতে। আমরা উত্তরপাড়াতে থাকা পরিবহন মন্ত্রীকে আমরা উত্তরপাড়ার কোনো টোটো স্ট্যান্ডে, কোনো অটো স্ট্যান্ডে টোটো চালক অটো চালক ভাইদেরকে দাদাদেরকে একটাবার বলতে শুনলাম না যে ভাই সিট দাঁড়া, সোজা করো, মাথা উঁচু করে দাঁড়াও, তোমার রক্তঘামের পয়সা কাউকে 1 টাকা দিতে হবে না, আমি আছি, তোমাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হচ্ছে, আমি এমএলএ থাকবো না পরের বার, কারণ আমি কিচ্ছু কাজ করিনি, আমি হারবো গো হারা, কিন্তু তোমার টাকাতে আমার পেনশন চলবে যতদিন আমি বাঁচবো, আমি আছি তোমাদের জন্য। আপনি একটা টোটো স্ট্যান্ডে যান, অটো স্ট্যান্ডে যান, পরিবহন মন্ত্রীকে একবারও এই টোটো চালক অটো চালক যারা ছোটোখাটো এই পরিবহনকে সচল রেখেছে তাদের কাছে অভয়ের হাত নিয়ে দাঁড়াতে দেখিনি। এটা চলতে পারে না পশ্চিমবঙ্গে। অনেক ধন্যবাদ। যা যা প্রশ্ন ছিল আপনি উত্তর দিলেন এবং অবশ্যই আশা করি যে উত্তরপাড়ার মানুষ এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ এই আগামী বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর পাশে থাকবে, এই বাম গণতান্ত্রিক জোটের পাশে থাকবে এবং মীনাক্ষী মুখার্জির পাশে থাকবে। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.